ওকে, সো আমরা এইমাত্র একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা এটা ছিল যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও বড় না উইনিং রেশিও বড়? অনেকেই উত্তর এটা দিয়েছে যে উইনিং রেশিও বড়, যেরকম কৌণিক উত্তর দিয়েছে উইনিং রেশিও বড়। তারপরে মৌসুমী ম্যাডাম উত্তর দিয়েছে যে আম, আহ, ওটা বড়, উইনিং রেশিওটা বড়। বা মাল্টিপল মিক্স এখানে অ্যান্সার আসছে। যারা যারা ট্রিপল আর বলেছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, সেটাতে আমার মতো করেই হয়তো তারা বলেছে, বা আমার যেটা ধারণা ঠিকঠাকই বলেছে। আর যারা টু অ্যান্সার দিয়েছে মানে উইনিং রেশিওর কথাটা বলেছে, তাদের কথাটা আমি একটুখানি ধরিয়ে দিই। ঠিক আছে, ভালো করে বুঝবো। প্রথমত, আমি উইনিং রেশিও কত চাই? আমি উইনিং রেশিও চাই 90%। 90% যদি আমার উইনিং রেশিও হয়, তার মানে কি 10-এর মধ্যে 9টা ট্রেড আমার প্রফিট হবে। ওকে স্যার, 9টা ট্রেডে যদি আমি 200 টাকা করেও প্রফিট করতে পারি, আমি এখানে 200 জাস্ট এক্সাম্পল নিলাম, আপনি এখানে 1000, 2000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যা ইচ্ছা বসাতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে 9টা ট্রেডে যদি আপনি 200 টাকা করেও প্রফিট বার করতে পারেন স্টেবলভাবে, তাহলে আপনার 1800 টাকা প্রফিট হবে। 9 দুগুণে 18, 1800 টাকা আপনার প্রফিট হবে। কিন্তু একটা ট্রেড, একটা সিঙ্গেল ট্রেড যদি আপনার বিগড়ে যায়, যদি একটা সিঙ্গেল ট্রেড আপনার বিগড়ে যায়, তাহলে টোটাল প্রফিটকে নিয়েও বেরিয়ে যাবে। টোটাল প্রফিটকে নিয়ে ও বেরিয়ে যাবে। লাইক ধরে চলুন একটা ট্রেডে আমার 2,000 টাকা লস হয়ে গেল। এবার আপনি বলবেন, স্যার আমি হতেই দেবো না 2,000 টাকা, সেটা আলাদা ব্যাপার। আপনি যদি জোর দিয়ে বলেন যে আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করব না, এদিকে আমি উইনিং রেশিওকে বাড়াবো, আর আমি উইনিং রেশিওকে যখন আমি বাড়াবো, তখন আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিওকেও বাড়াবো, হয় না। যদি সেটাই হয়, তাহলে আপনারাই আমাকে একটু বলুন তো, যে আপনারা তো কিছুক্ষণ আগে আমাকে একটা উত্তর দিলেন যে 3 দিন প্রফিট করেন, 4 দিনের দিন আপনার টোটাল প্রফিট থেকে লসে শিফট হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? 3 দিন প্রফিট করলেন, 4 দিনের দিন যা প্রফিট করেছেন তার থেকেও আপনি লসে ঢুকে যাচ্ছেন। এটা হয় কি হয় না? যদি হ্যাঁ হয় উত্তরটা, যেরকম আপনারা হয় লিখছেন, যদি হ্যাঁ হয়, তাহলে উইনিং রেশিও কাজ কেন করলো না? কেন করলো না কাজ? কেন করলো না কাজ? প্রবলেমটা উইনিং রেশিওতে নেই। এইটাও আপনাদের মাথার মধ্যে না যে ঢুকিয়েছে, খুব বাজেভাবে জিনিসটাকে ঢুকিয়েছে। না, উইনিং রেশিও দরকারই নেই। আপনি বলবেন কি স্যার আপনি সম্পূর্ণ উল্টো কেন কথা বলছেন? এতদিন আমরা ইউটিউবে যা যা শিখেছি, যা যা দেখেছি, আপনি তার একদম উল্টো কথা বলছেন। এই জন্যই তো আমি উল্টো বলছি বলেই কিন্তু আমি তোমাকে লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমাকে একটা কথা বলো, আমি উইনিং রেশিও কত হবে আমি জানি না। আমার উইনিং রেশিও একদম বেকার। একদম বেকার বলতে কত স্যার? আমার 10% উইনিং রেশিও, 20% উইনিং রেশিও, 80% আমার লস হয়। 10-এর মধ্যে 8টা ট্রেড আমার লস হয়। কিন্তু আমার সাথে কে আছে? রিস্ক টু রিওয়ার্ড রেশিও আছে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ওকে, এইবার খেলাটা তোমাকে আমি দেখাই। আমার রিস্ক কত? আমার রিস্ক হলে 200 টাকা অনলি। বাট যদি আমার রেওয়ার্ড হয়, তাহলে আমি কত নেব? আমি অলওয়েজ আমি ট্রাই করব এর যতটা আমার লস হবে তার ডবল কিংবা ট্রিপল নেওয়ার, 600 টাকা নেওয়ার। আগের দিনই, আগের পার্টেই তোমাদেরকে আমি একটা সেট আপ দিয়েছি, যার মিনিমাম উইনিং রেশিও, এই উইনিং রেশিও বলছি, টার্গেট হচ্ছে আমাদের রেওয়ার্ড কতটা? 1:2 রয়েছে। 1:2 মিনিমাম, 1:3-4 আমরা আরামসে পাই। তো আমি কি বললাম, যতটা আমার লস তার থেকে আমি অন্তত ডবল ট্রিপল টার্গেট নেওয়ার চেষ্টা করব। ওকে স্যার, এবার তুমি আমাকে হিসাব করে বলো যে আমি যদি 7টা ট্রেডে লস করি, 7টা ট্রেডে লস করি, ধরে চলো তুমি 7টা ট্রেডে আমি 200 টাকা করে লস করলাম, টোটাল আমি কত লস করব? 1400 টাকা। ওকে, 1400 টাকা আমি লস করব। কিন্তু যদি আমি 3টে ট্রেডে 600 টাকা অ্যাপ্রক্সও প্রফিট করতে পারি, 3 6 1800 টাকা আমার প্রফিট হবে। যদি আমি 7-এর জায়গায় 8টা ট্রেডে লস করি, তাহলে আমার 8 দুগুণে 1600 টাকা লস হচ্ছে। আর 2টো ট্রেডে যদি আমি 600 করে প্রফিট করি, 1200 টাকা আমার রিকভারি হচ্ছে। 1200 টাকা আমার রিকভারি হচ্ছে।
এটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিওর মজা, এটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিওর মজা। কিন্তু আমি যদি এখানে এখন উইনিং রেশিওর দিকে দৌড়াই, আমি যদি এখন উইনিং রেশিও চাই, তাহলে উইনিং রেশিওকে বেটার করতে গিয়ে আমি রিস্কটাকে কন্ট্রোল করতে পারবো না। তুমি বলবে কেন, এটা কেন পসিবল নয় স্যার? চলো প্র্যাকটিক্যাল, আমি আগে তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমাকে এটা বলো তো, যারা যারা অ্যান্সার দিয়েছো, ঠিক হোক ভুল হোক, আমাকে ঝটপট বলো, আমাদের প্রত্যেকটা ট্রেডে স্টপ লস কিংবা টার্গেট কি সেম হয়? আমাদের প্রত্যেকটা ট্রেডে স্টপ লস বা টার্গেট কি সেম হয়? তাহলে তুমি উইনিং রেশিও বার করার চক্করে যখন মাল্টিপল টাইম তুমি ট্রেড নেবে, তাহলে তুমি কি করে ভাবছো যে তুমি 200 টাকা মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিওকেও মেনটেন করতে পারবে? ঢুকলো না মাথায়? তুমি একদিকে বলছো যে স্যার আমার প্রত্যেকটা ট্রেডে তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন হবে না, মানে আমি স্টপ লসটাকে সিমিলার দেখতে পাবো না, রাইট? তাহলে তুমি কি করে বলছো যে তুমি যখন স্টপ লস নেবে তুমি 200 টাকার লস নেবে, তোমার 200 টাকার বেশি লস হবে না? আমার একটা ট্রেডে 400 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকারও তো লস হতে পারে। আর হিউম্যান সাইকোলজি অনুযায়ী যখন আমরা প্রফিট দেখি তখন আমাদের হার্টবিট বেড়ে যায়, যখন আমাদের লস হয় তখন আমরা হোল্ড বেশি করি। হিউম্যান সাইকোলজি। করো না, করো না, রিস্ক টু রিওয়ার্ড রেশিওর দিকে ফোকাস করো, উইনিং রেশিওকে ছেড়ে দাও, উইনিং রেশিওকে ছেড়ে দাও। মনে রেখো তোমাকে কনসিস্টেন্সি প্রসেসে চলতে হবে। কনসিস্টেন্সি আনতে গেলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কী হবে না হবে তোমার দেখে কোনো লাভ নেই। তুমি শুধু একটা জিনিস ভাবো যে স্যার আমি যদি মিনিমাম 50%এরও উইনিং রেশিও আনতে পারি না, লোকে তো 90%-এর জন্য দৌড়ায়। আমি বলছি আমি যদি আমি আমার কথা বলছি, আমি তোমাদের কথা বলছি না, আমি তো কিছুই জানি না। তাই জন্য আমি নিজেকে বোঝাচ্ছি যে আমি যদি 50% উইনিং রেশিও আনতে পারি, আমার জন্য এটা ফার বেটার। কেন ফার বেটার স্যার? কারণ আমি এমন একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করি, এমন একটা স্ট্র্যাটেজিকে আমি চেক করার চেষ্টা করি, যে স্ট্র্যাটেজি আমাকে অলওয়েজ 1:2 দেওয়ার চেষ্টা করে। 1:2, তার প্রমাণ তোমরা কালকের সেটআপে পেয়ে গেছো। 1:2, 1:3 আমাকে দেওয়ার চেষ্টা করে। এবার ধরে চলো আমার লস, লস হবে কটা? 5টা লস হবে। আমার প্রফিট যদি হয় কটা হবে? 5টা প্রফিট হবে। ওকে স্যার, এবার যদি লস হয়, লস আমার কত টাকা করে হবে? ধরে চলো 1000 টাকা করে হবে। 1000 টাকা করে আমার 5টা লস হলো, ইজিক্যাল টু আমার 5000 টাকা লস হবে, রাইট? 5000 টাকা আমার লস হলো টোটাল 5টা ট্রেডে। কিন্তু যদি আমার 5টা ট্রেডে প্রফিট হয়, আমি কি নেব? অলওয়েজ 1:2 নেব। তো যত টাকা লস তার থেকে ডবল, তো আমার 2000 টাকা করে অলওয়েজ প্রফিট থাকবে, অলওয়েজ আমার প্রফিট থাকবে। এবার যদি 2000 টাকা করে আমার প্রফিট থাকে, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, 5টা ট্রেডে কত হচ্ছে? 10,000 টাকা। 10,000 টাকা আমার প্রফিট থাকছে। মাসে, একটা গোটা মাসে আমি যদি 40টা ট্রেড পাই, গোটা মাসে 30 দিনের কথা বলছি তোমাকে আমি, 30 দিনে যদি আমি 40টা ট্রেড পাই, 40টা ট্রেডে 20টা ট্রেড আমার লস গেল, বাট 20টা ট্রেডে আমি 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করতে পারলাম, তারপরেও কি আমি প্রফিটেবল? তারপরেও কি আমি প্রফিটেবল? কিন্তু উইনিং রেশিও বাড়ানোর চক্করে গিয়ে সব শেষ হয়ে যাচ্ছে। মাথায় ঢুকছে আমি কি বলতে চাইছি? ইয়েস অর নো? মাথায় ঢুকছে যে কোনটাতে পাওয়ার আমাকে বেশি দিতে হবে, কোনটাতে আমি বেশি করে ফোকাস করব? মাথায় ঢুকছে? আমি কি বোঝানোর চেষ্টা করছি? তুমি নিজেকে যত বেশি প্রেশার দেবে তুমি তত বেশি ভুল করবে। তুমি যত বেশি প্রেশার দেবে তুমি তত বেশি ভুল করবে। তুমি নিজেকে প্রেশার দিও না এত বেশি। তুমি দেখবে, মানে দেখো আমি একটু ভ্রমণ প্রেমী, দ্বিতীয়ত একটু খাওয়া দাওয়া করতে পছন্দ করি, লাইক বিরিয়ানি, রাইট? সো যেহেতু আমি ভ্রমণ প্রেমী, আমি বাইকও খুব চালাই, চালাতে পছন্দ করি। তার সাথে তুমি বলতে পারো যে আমি 4 চাকাতেও অনেক ঘুরেছি। এবার রিসেন্ট একটা ইনসিডেন্ট তোমাদেরকে আমি বলছি। আমরা তারাপীঠ গেছিলাম টিম মেম্বার্সের সাথে, তো আমার একটা টিম মেম্বারের 4 হুইলারে গেছিলাম, পার্সোনাল কারে।
যাওয়ার সময় দাদা কোনো ব্যাপার না, আ খুব সুন্দর চালিয়ে নিয়ে গেছিলো এখান থেকে, কল্যাণী থেকে তারাপীঠ ধরে চলো, মোটামুটি ৪-৫ ঘন্টার রাস্তা তো হবেই, ঠিক আছে? গেলাম, ওখানে গিয়ে মাসাঞ্জোর ঘুরলাম, মাসাঞ্জোর থেকে ঘুরে যখন আমরা রাত্রিবেলা বাড়ি ব্যাক করছি না, সে এরকম করে গাড়ি চালাচ্ছে আর এরকম গাড়ি চালাচ্ছে, ফাট করে নেমে গেল। গাড়ি চালাচ্ছে, আমি একটা জিনিস ওই দিনকেও আরো ভালো করে টের পেলাম, তুমি যতই ভালোবাসো না কেন, তুমি যতই পারফেক্ট হও না কেন, তুমি যত নিজেকে বেশি ফোর্স করবে, নিজেকে যত বেশি প্রেশার দেবে, তত বেশি পরিমাণে ভুল হওয়ার চান্সেস বাড়বে। মানে আমি না যে কোনো জিনিসকে, ছোট ছোট জিনিসকে না আমি খুব অ্যাবজর্ব করি, আমি এখান থেকে কিছু শেখার চেষ্টা করি। আমি জানি না এটা ভুল না ঠিক, এটা তো তোমরাই বলতে পারবে। কেউ বলবে ইউ আর ম্যাড, কেউ বলবে ইউ আর জিনিয়াস, কেউ বলবে গ্রেট, বাট আমি এরকমই যে আমি বোঝার চেষ্টা করি যে দেখো, যদি ওর রেস্ট নিয়ে নিয়ে যেত, এতটা যদি প্রেশারও নিজেকে না দিত, তাহলে কিন্তু ওর এই জিনিসটা হতো না। আবার ট্রেডিংয়ে আমরা সব থেকে বেশি ভুল কোথায় করি? রিভেঞ্জ নেওয়ার চক্করে মাল্টিপল টাইমস আমরা ট্রেড করি, দ্যাটস ওয়াই আমাদের লসটা বেশি হয়। যদি আমি মাল্টিপল টাইমস ট্রেড না করে, আমি যদি শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করি, তাহলে কি আমার এতটা বেশি লস হবে? অ্যান্সার, অ্যান্সারটা আমাকে তোমরাই দাও তো, যে আমি যদি সময় নিয়ে করি, দ্রুততার সাথে বারংবার লস রিকভারি চক্করে না যাই, নিজেকে ফোর্স না করি, তাহলে কি আমার এত বেশি লস হবে? সিম্পল, খুব সিম্পল। এটা শুধু ট্রেডিং বলে কথা না, ড্রাইভিংয়েও সেম থিওরি কাজ করে, যে কোনো কাজে সেম জিনিসটাই ভালো লাগে, সেম জিনিস। খুব যখন এনার্জি লস হয়ে যাচ্ছে, ১ কাপ চা খাও, খুব ভালো লাগবে। খাও তো এবার ১০ কাপ চা, ২০ কাপ চা, ৩০ কাপ চা, মোটামুটি বাথরুমটা তোমার জন্য ৩ ঘন্টার জন্য বুক হয়ে যাবে। মোটামুটি বাথরুমটা তোমার জন্য ৩ ঘন্টার জন্য বুক হয়ে যাবে, লিভার অবস্থা খারাপ করে দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার, তুমি উইনিং রেশিও চক্করে গিয়ে বারংবার ট্রেড করো না, তুমি ট্রাই করো কি তুমি রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাকে মেনটেন করার। অলওয়েজ তোমার ট্রাই এটা থাকবে যে ভাই আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিওকে মেনটেন করব। জানি না আদৌ তোমরা কিছু বুঝতে পারলে কি না, বাট আমারই নিজেরই কোথাও একটা ফিল হলো যে হ্যাঁ, এটা একটু হার্ড হয়ে গেল আজকের ক্লাসটা। ঠিক আছে, অসুবিধা নেই, কিছু করার নেই আমার। ৫ নম্বর পয়েন্ট, ৫ নম্বর পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট এটা, সেটা হচ্ছে ডু নট হোল্ড ইয়োর লস। ডু নট হোল্ড ইয়োর লস, এখানে ইউ লিখে, মানে ইও লিখতে গিয়ে আমি ইউটা আর পড়েনি। ডু নট হোল্ড ইয়োর লস, তুমি তোমার লসটাকে হোল্ড করো না। কারণ আজকের দিনে আমার অভিজ্ঞতা বা তোমার অভিজ্ঞতায় তুমি যদি কখনো নিজেকেও জাজ করো, তুমি দেখবে তুমি তোমার লস লস হওয়ার ট্রেডগুলোকে তুমি সব থেকে বেশি হোল্ড করেছো। কতজনের এরকম মনে হয় যে স্যার, সেদিন যদি আমি আমার ট্রেডটাকে এতটা হোল্ড না করতাম লসে, তাহলে আমি আজকে যথেষ্ট প্রফিটে থাকতাম। কেউ এরকম আছো আমার মতো? যেটা আমার মাঝে মাঝে মনে হয়, কেউ আছো এরকম যাদের এটা মনে হয় যে আমি যদি এতটা হোল্ড না করতাম, তাহলে আমার এতটা লস হতো না? জাস্ট মি টাইপ করো তো, জাস্ট মি টাইপ করো। কারণ খুব রিয়েলিটি বলছি, হার্শ রিয়েলিটি তোমাদেরকে আমি বলছি। এটাকে বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট, এটাকে বলা হয় পাওয়ারফুল রিস্ক ম্যানেজমেন্ট। হোল্ড করো না, তুমি তোমার লসটাকে হোল্ড করো না। তুমি ক্যাপিটাল নিয়ে আসলে ঠিক আছে, তুমি লিভারেজকে সুইটেবল করে দিলে ঠিক আছে, তুমি কম্পাউন্ডিংয়ের সাথে আরওইকে 20% বা 25% মান্থলি অ্যাভারেজে নিয়ে আসলে ঠিক আছে, তুমি রিস্ক টু রিওয়ার্ড রেশিওকে মেনটেন করলে তাও ঠিক আছে। কিন্তু যখনই তুমি তোমার লসটাকে হোল্ড করা শুরু করে দিলে না, রিস্ক টু রিওয়ার্ড রেশিওর অবস্থা খারাপ হয়ে যাবে, অ্যান্ড সেখানে তুমি শেষ। কেন? আমাদের একটা জিনিস হয় কি, যখন আমরা প্রফিট দেখি না, আমাদের হার্টবিট বেড়ে যায়, আরে এত প্রফিট, আরে না বেরিয়ে যাই, না প্রফিটটা কমে যাবে, না প্রফিটটা কমে যাবে, এই চক্করে গিয়ে আমরা প্রফিটটাকে হোল্ড করতে পারি না। ওকে,
আর দ্বিতীয়ত, যখন আমরা লস দেখি তখন আমাদের কি মনে হয়, কেটে দেবো, একটু ওয়েট করে যাই, আমার মনে হয় আরেকটু প্রফিট হবে, না এই তো এখান থেকে উঠবে, এখান থেকে উঠবে, আমার মনে হচ্ছে এখান থেকে উঠবে। অনেক সময় নিজেকে জাজ করা শুরু করি, আমি যা শিখেছি এখান থেকে তো ওঠা উচিত। না, এই এই জিনিসটা করো না। এটা আমাদের প্রথম সব থেকে বড় ভুল, যে আমরা জিনিসগুলোকে এভাবে দেখি। এই জিনিসটা কখনো করো না। নিজেকে সবসময় একটা হার্শ রিয়েলিটি বোঝাবে। মার্কেট কখনো ইমোশন, ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার বোঝে না। মার্কেট খুব সিম্পল একটা জিনিস বোঝে, তোমার ক্ষতি আমার প্রফিট, আমার ক্ষতি তোমার লস। মানে তুমি ক্রিপ্টো মার্কেটে থাকো, ইন্ডিয়ান মার্কেটে থাকো, ফরেক্স মার্কেটে থাকো, যেখানেই থাকো না কেন, এখানে কিন্তু কোনো মার্কেট তোমাকে ভালোবেসে টাকা দিচ্ছে না। কি অর্পিতা, তুই খুব ভালো শিখেছিস, তুই এত চেষ্টা করছিস, তুই গরিব বাড়ির মেয়ে, নে বাবা 50,000 টাকা আজকে তোকে আমি প্রফিট করে দিলাম, এরকমটা হয় না এখানে। এখানে জিনিসটা কীরকমভাবে হয় জানো? এখানে জিনিসটা এরকমভাবে হয় যে অর্পিতা কাজে যখন বসেছে, পাশাপাশি হয়তো মৌসুমী ম্যাডামও কাজে বসেছে। মৌসুমী ম্যাডামকে অর্পিতা চেনে না, অর্পিতাকে মৌসুমী ম্যাডাম চেনে না। এবার অর্পিতা যদি 2,000 টাকা লস করে, মেবি সেই 2,000 টাকাটা প্রফিট আকারে মৌসুমী ম্যাডামের কাছে যাবে। মৌসুমী ম্যাডাম যদি 2,000 টাকা লস করে, মেবি সেই টাকাটা প্রফিট আকারে অর্পিতার কাছে ঢুকবে। তো এক পার্টি লস করে, এক পার্টি প্রফিট করে, এটাই হার্শ রিয়েলিটি। এখানে কোনো ইমোশন, এখানে কোনো কিছু কাজ করে না। আর দ্বিতীয় পয়েন্টে তোমাকে এটা মনে রাখতে হবে যে বস, আমি সব সময় না মার্কেটকে আনপ্রেডিক্টেবল বলবো। মার্কেট ইজ নট আ 100% প্রেডিক্টেবল থিংস। মার্কেট কখনোই 100% প্রেডিক্টেবল হতে পারে না। মার্কেটকে প্রেডিক্ট করতে গেলে তোমাকে ভগবান হতে হবে, ভবিষ্যৎ দেখার ক্ষমতা অর্জন করতে হবে, এটা ইম্পসিবল। ওই জন্য মার্কেট ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল, এই কথাটা তুমি যতবার নিজেকে বলবে না, তোমার সাইকোলজিতে এটাই হিট করবে যে মার্কেট আনপ্রেডিক্টেবল, মার্কেট আনপ্রেডিক্টেবল। তাহলে কি হবে, মার্কেটের সাথে না তোমার ওই অটুট বন্ধনটা আর তৈরি হবে না, ইমোশনটা তোমার তৈরি হবে না। কারণ তুমি প্রথমেই মার্কেটকে এটা বলে দিচ্ছ, মানে মাথাকে এটা বলে দিচ্ছ, ভাই দেখ মার্কেট কিন্তু আনপ্রেডিক্টেবল, ওর সাথে ইমোশন রাখিস না, শালা যে কোনো সময় প্রডিং করবে, চিটিং করবে, পাল্টে যাবে। তুমি যখনই প্রথমে ওকে এইভাবে বলে দিলে না, নিজেকে যখন এইভাবে তুমি ট্রেন করে নিলে, তুমি এবার দেখবে যে তোমার ইমোশনলেস ট্রেডিং হওয়া স্টার্ট হয়ে গেছে। যেই ট্রেডে তোমার লস হলে খারাপ লাগবে না, প্রফিট হলে লাফাবে না, সেই ট্রেডটা পারফেক্ট ট্রেডারের ট্রেড হবে। সেই ট্রেডটা পারফেক্ট ট্রেডারের লক্ষণ হয়। কিন্তু আমরা কি করি, আজকে 2,000 টাকার প্রফিট বা 20,000 টাকার প্রফিট বা 2 লাখ টাকার প্রফিট হয়ে গেছে, মানে আজকে পার্টি মাটি দিয়ে একাকার করলাম, পরের দিন গিয়ে 3 লাখ টাকা লস করে ফেলি। এটা এটা রিয়েলিটি নয়, এইভাবে হয় না, এটা হয় না। তোমাকে এইভাবে জিনিসটাকে ভাবতে হবে যে আমি অ্যাজ এ রোবট আমি কাজ করতে এসেছি, আমি কাজে বসেছি, এবার আমার কাছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আছে। এই ট্রেডটাতে যদি আমার লস হয় তাহলে আমার এত পার্সেন্টের লস হবে আমার টোটাল ক্যাপিটালের, এই ট্রেডটাতে যদি আমার প্রফিট হয় তাহলে আমার টোটাল ক্যাপিটালের এত পার্সেন্টের প্রফিট হবে। দ্যাটস ইট। যাই হোক আমি সেটাকেই ঠান্ডা মাথায় মেনে নেব, বেরিয়ে যাব। জিনিসটা ঠিক এরকম। আশা করি এই কথাটা বললে তোমরা প্রত্যেকে জিনিসটাকে মেনটেন করতে পারবে, বা প্রত্যেকে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে। এতক্ষণ যদি নাও বোঝো, এই একটা এক্সাম্পলে তোমরা প্রত্যেকে কথাটাকে বুঝে যাবে, এটা আমার আশা রইল। আহ, এটা হচ্ছে যে আমরা সবাই না জব করেছি, কোথাও না কোথাও, কারো না কারো কাছে আমরা জব করেছি, চাকরি করেছি। চাকরির প্রথম 3 মাস যখন আমরা স্যালারিটা পাই, তখন মনে হয় কি না করে নেবো স্যালারিটা নিয়ে, একটা আলাদা লেভেলের একটা আনন্দ থাকে আমাদের মধ্যে। কিন্তু যখন সেটা 12 মাস হয়ে যায়, মানে প্রত্যেক মাসেই স্যালারি আসছে, স্যালারি হাতে আসছে, ব্যাংকে যাচ্ছে, এদিকে খরচা হয়ে যাচ্ছে, নর্মাল ব্যাপার, কোনো ইমোশন কিন্তু তখন আর থাকে না সেই স্যালারিটার মধ্যে। কিন্তু প্রথম স্যালারির যে আনন্দটা, হয়তো কেউ কেউ বাবাকে দেয়, কেউ কেউ হয়তো স্পেশাল পার্সনকে কিছু খাওয়া দাওয়া করায় বা কিছু, ইয়েস অন্য, ঠিক না ভুল বলো? প্রথম প্রথম 3 মাসের যে ইনকাম স্যালারিটা, সেটার যে একটা আনন্দ বা ইমোশনটা থাকে, সেইটা কিন্তু যখন তুমি বছরের পর বছর কাজ করছো তখন কিন্তু আর সেটা আসে না। কারণ তুমি সেটাকে মেনে নিয়েছো যে ভাই এটাই তো হয়, এইভাবেই তো হবে, এটুকুই তো আমার কাছে আসবে, ট্রেডিংটাকেও এভাবেই দেখো।
তবে গিয়ে ফিল করবে যে ট্রেডিংটা গ্যাম্বলিং নয়, ট্রেডিংটা কুইক রিচ মানি নয়, ট্রেডিংটা কুইক রিচ মানি নয়। এই জিনিসটা হয়তো তুমি আজকে বুঝতে পারবে না, এই জিনিসটা আমি ফিল করি, বিকজ আমি হয়তো তোমার থেকে 5 বছর, 6 বছর, 7 বছর আগে ট্রেডিংটাকে স্টার্ট করেছি, এটা নিয়ে কাজ করা শুরু করেছি। আজকে আমার মাল্টিপল টাইমস প্রফিট হয়, মাল্টিপল টাইমস লসেস হয়, অনেক বড় বড় লসেস হয়, অনেক বড় বড় প্রফিট হয়, কিন্তু আমি কখনোই না এতটা আনন্দিত হয়ে পড়ি না যে এটাই হয়তো আমার কাছে শেষ প্রফিট, এটাই হয়তো আমার কাছে শেষ লসেস বলে আমি খুব কান্নাকাটি করলাম। না, ঠিক আছে, শুধু যখন লস হয় তখন আমি এটা জাজ করার চেষ্টা করি যে আমি কি এমন ভুল করলাম যার জন্য আমার লস হলো। যে ভুলটা হয় সেটাকে নেক্সট টাইম করার চেষ্টা করি না। আর যখন প্রফিট হয় তখন চেষ্টা করি যে কি এমন করলাম যার জন্য আমাকে আনএক্সপেক্টেড রিটার্ন দিল, 1:2 এর জায়গায় হয়তো 1:3, 4, 5 দিল, কেন দিল, তো এটাকে কি নেক্সট টাইম করা যেতে পারে, বেটার করার ট্রাই আমি করি, জাস্ট এইটুকু, জাস্ট এইটুকু। অ্যান্ড সবার লাস্ট একটা পয়েন্ট, এটা বলে আমি রেকর্ডিংটা বন্ধ করব, সেটা হচ্ছে ট্রাস্ট ইয়োর প্রসেস। এটা আমি আর লিখলাম না এখানে, সবার লাস্টে শুধু আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে ট্রাস্ট ইয়োর প্রসেস। অনেকের এটা মনে হয় কি যে আমি 50,000 টাকা দিয়ে একটা কোর্স করেছি, অ্যান্ড এই কোর্সটা করেছি, যা যা শিখিয়েছে তাতেই আমার প্রফিট হয়ে যাবে, আমি লাখপতি হয়ে যাব। এবার সে যখন প্রথম প্রথম করে, প্রথম প্রথম তো তাকে প্রফিট দেয়, যেই মার্কেট তার লস নেওয়া স্টার্ট করে, এবার মনে হয় কি না স্ট্র্যাটেজি ভুল শিখেছি, স্ট্র্যাটেজি ভুল শিখেছি বলে আপনি আমাকে কিছু শেখাতে পারেননি বলে আমি আমি লস করছি, না জিনিসটা এরকম হয় না, জিনিসটা এরকম হয় না। জিনিসটা এইভাবে তুমি ভাববে সবসময়, তুমি যখন প্রথমবার সাইকেল চালানো শিখতে গেছিলে, বা তুমি যদি ভুলেও যাও না কখনো, তোমার আশেপাশে এরকম ছোটোখাটো গ্যারা বাচ্চা পাবেই, যারা এখন হয়তো হাফ প্যাডেল দেওয়া শিখছে, তুমি পাবেই, পাবে, গ্যারেন্টি বলছি পাবে। তো চোখটা খোলো, চোখটা মেলে তাকাও, তুমি দেখবে কোনো না কোনো বাচ্চা এখনও সাইকেল চালানো শিখছে। ওকে, তুমি দেখবে ওকে ভালো করে, কখনো পা নামিয়ে ফেলছে, কখনো উল্টে পড়ে যাচ্ছে, কখনো ব্যথা লাগছে, আবার উঠছে। তাহলে কি ওকে যে ওর বাবা শিখিয়েছে যে ভাই আগে হাফ প্যাডেল করতে হয়, সেটা কি ভুল? এই প্রশ্নের উত্তর আগে নিজেকে দাও। তোমরা না কখনো এইভাবে জিনিসগুলোকে ভাবোই না, তোমরা ভীষণ ভালো কিন্তু ভীষণ বোকা। তোমরা তোমাদের বুদ্ধিটাকে অন্য জায়গায় কাজে লাগাও, কিন্তু কখনো এইভাবে আন্তরিকতার সাথে একটু ভাবো তো জিনিসটাকে, যে যে বাচ্চাটা আজকে হাফ প্যাডেল করা শিখছে, যদি আমি ওকে কন্টিনিউয়াসলি এটা ফিল করাই যে না এটা অ্যাকচুয়াল প্রসেস না, তোকে ফুল প্যাডেলটাই আগে করতে হবে, আগে সিটে বসেই শিখতে হবে, ও তো দোনোমনোতে পড়ে যাবে, ও তো নিজের প্রসেসটাকে ওখানে ফলোই করতে পারবে না। আমাদের সাথেও তো সেটা হয়, আমরাও তো ওয়ান টাইপ অফ চিলড্রেন না, আমরাও তো ফার্স্ট টাইম মার্কেটে এসছি, আমরাও তো বিগিনার। আমরা মার্কেটে এসে যদি আজকের দিনে এরকম মাল্টিপল স্ট্র্যাটেজি, মাল্টিপল জাজমেন্ট, মাল্টিপল কনফিউশন নিয়ে থাকি, তাহলে আমরা কি করে একটা প্রসেসকে ফলো করব? কেনই বা করতে পারবো? প্রশ্নটা নিজেকে করো। তারপর এটাকে ভাবো যে ওই যে ছেলেটা, মানে ওই যে বাচ্চা ছেলেটার, গ্যারা বাচ্চার বাবা ওকে বলল যে বাবা তুই এইভাবে আগে হাফ প্যাডেল কর, তারপরে আস্তে আস্তে ফুল প্যাডেল করবি, তারপরে তুই সিটে বসবি, তারপরে তুই যেরকমভাবে পারিস সেভাবে সাইকেল চালাবি, আগে কিন্তু ডবল ক্যারি করবি না। হ্যাঁ, এই যে প্রসেস, স্টেপ বাই স্টেপ প্রসেস, এই স্টেপ বাই স্টেপ প্রসেস শুধু টিচার তোমাকে কেন দেবে বস? শুধু টিচার তোমাকে কেন শেখাবে? তুমি কেন সেটাকে সময় দেবে না? আমাকে সেটা বলো, কেন তুমি সেটাকে সময় দেবে না? ঢুকছে মাথায়? আমি বোঝানোর কি চেষ্টা করছি? আর যদি তোমরা আহ, এই ভাষা না বোঝো, যদি তোমরা এই টেকনিক না বোঝো, তাহলে আর কিভাবে তোমাদেরকে আমি বোঝাবো বলো? মনে হয় এর থেকে বেটার কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে? এর থেকে বেটার আর কিছু হতে পারে? কার কার মনে হয় দেখি? কার কার মনে হয় যে এর থেকেও বেটার কোনো ল্যাঙ্গুয়েজ আছে স্যার বোঝানোর মতো? আমরা কি করি, আমরা যখনই একটা ক্লাসে আসি, আমরা ক্লাসে এসে সবার আগে এটা করি না যে স্যার আমাকে জাস্ট 1 মাসের মধ্যে তৈরি করে দিন, আমি 1 মাসের মধ্যে তৈরি হব, অ্যান্ড 1 মাস পরে একদম ফাটিয়ে দেবো, আমি মাস গেলে লাখ টাকা ইনকাম করে নেবো, তারপরে বাবা মায়ের বউ বাচ্চার সোনা গয়না সব কিছু বিক্রি বিক্রি করে ঘটি বাটি চাটি করে বসে থাকি, ওয়ান্স মোর ঘটি বাটি চাটি করে বসে থাকি।
বাট এইভাবে ভাবলে তো হয় না, তোমাকে একটা প্রসেসের মধ্যে যেতে হবে। তুমি একটা জিনিস শিখছো, তুমি শেখো, তুমি যেখানে খুশি শেখো, আমার কাছে শেখো, অন্য কারো কাছে শেখো, শিখতে তোমাকে হবেই, আজ কিংবা কাল তোমাকে শিখতে হবে। কিন্তু শেখার পরে তোমাকে যেরকম তোমার টিচার বা তোমার ভাই, তোমার দাদা যেভাবে তোমাকে আহ, তোমাকে একটা প্রসেস মেনটেন করে শেখাচ্ছে, স্টেপ বাই স্টেপ তোমাকে শেখাচ্ছে, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, তুমি যেরকমভাবে শিখলে সেরকমভাবেই তোমাকে এবার প্রসেসটাকে মেনটেন করতে হবে।